প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাকাউন্ট্যান্ট বা ক্যাশিয়ার পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 11 নম্বর প্রশ্ন দিয়ে। আমাদের 11 নম্বর প্রশ্নে বলা আছে, বনভোজনে যাওয়ার জন্য 7,500 টাকার একটি বাস ভাড়া করা হলো। এখন শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে, কিন্তু 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? তো আমরা এখানে একটু ধরে নেই, ধরি বাসে x জন যাত্রী গিয়েছিল। না, মনে করি বাসে একজন যাত্রী যাওয়ার কথা ছিল। একজন যাত্রী যাওয়ার কথা ছিল, তাহলে প্রত্যেকের ভাড়া কত হবে? সুতরাং প্রত্যেকের ভাড়া, আচ্ছা আমাদের টোটাল ভাড়া কত টাকা ঠিক হয়েছিল? 5,700 টাকা ভাড়ায় ঠিক হয়েছিল। এখন প্রত্যেকের ভাড়া হচ্ছে এত টাকা হয়ে গেল। আচ্ছা, 5 জন যাত্রী না যাওয়ায় বর্তমানে যাত্রী, 5 জন যাত্রী যদি না যায় তাহলে আমাদের বর্তমানে যাত্রী কতজন? x মাইনাস 5 জন। সুতরাং প্রত্যেকের ভাড়া, এখন প্রত্যেকের ভাড়া কত হবে? 5,700 ভাগ হচ্ছে x মাইনাস 5 টাকা। এখন আমরা শর্ত মতে কি লিখতে পারি? শর্ত মতে হচ্ছে 5 জন না যায় প্রত্যেকের ভাড়া হচ্ছে 3 টাকা করে বৃদ্ধি পেল। তাহলে এখানে কি, এই 7,500 বিয়োগ হচ্ছে 5 জন না যাওয়ায় প্রত্যেকের ভাড়া কত? তত টাকা। আর এখানে হচ্ছে 7,500 ভাগ x, তাহলে আমাদের প্রত্যেকের ভাড়া কত টাকা করে বৃদ্ধি পেল? 3 টাকা করে। এখানে আমাদের কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে প্রত্যেকের ভাড়া। তো এখানে যদি প্রত্যেকের ভাড়া হয় তাহলে আমাদের গেছে কতজন? x মাইনাস 5 জন। যাওয়ার কথা ছিল কতজন? x জন। তাহলে প্রত্যেকের ভাড়া কত? এত টাকা। তো আমাদের প্রত্যেকের ভাড়া বাড়বে কত? 3 টাকা। এখন আমরা এটাকে যদি লসাগু করি তাহলে আমাদের আসবে হচ্ছে x মাইনাস 5। এখানে কাটাকাটি করলে আসবে 5700 x মাইনাস, এখানে আসবে 5700 ভাগ হচ্ছে গুণ হচ্ছে x মাইনাস 5 সমান হচ্ছে 3। তো এটাকে যদি আমরা গুণন করি, এখানে হবে আমাদের 5700 x মাইনাস হচ্ছে 5700 x প্লাস হচ্ছে 0 0 5 7 35 এর 5 হাতে হচ্ছে 3, 5 5 25 আর 3 26 27 28, 28,500। এখানে হচ্ছে আমাদের x স্কয়ার আর হচ্ছে হয় 5x সমান হচ্ছে 3, সমান হচ্ছে কি 3। তাহলে আমাদের এটা কাটা যায়। তো আমাদের এখানে থাকলো কত? আমরা আর গুণ করব। আর গুণ করলে আমাদের এখানে আছে x স্কয়ার মাইনাস হচ্ছে 5x সমান হচ্ছে 28,500। তো এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে 5x মাইনাস এই 3 দ্বারা এখন 28,500 কে আমরা ভাগ করব। 3 দ্বারা 28,500 কে ভাগ করলে আমাদের থাকবে হচ্ছে 9,500 সমান হচ্ছে 0। এখন আমরা যদি এটাকে মিডল টার্ম ব্রেক করি তাহলে হচ্ছে আমাদের 100x প্লাস হচ্ছে 95x মাইনাস হচ্ছে 9500 সমান হচ্ছে 0। এখান থেকে আমরা x কমন নিতে পারি, থাকে x মাইনাস 100। এখান থেকে 95 কমন নিতে পারি, থাকে x মাইনাস 100 সমান হচ্ছে 0। তো এখানে আমাদের x মাইনাস 100, সুতরাং হচ্ছে x প্লাস 95 সমান 0। তো আমাদের এখানে কি হয়? x মাইনাস 100 সমান 0, সুতরাং x মাইনাস 100 যদি ওই পাশে চলে যায়, এখন আমাদের হবে হচ্ছে x সমান 100। আর অথবা দিয়ে যদি আমরা লিখি x সমান মাইনাস 95, এটাকে লিখবো গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আপনারা দেখেন যে আমাদের যাওয়ার কথা ছিল কতজন? আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে 100 জন। সুতরাং যাত্রী গিয়েছিল, আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বাসে কতজন যাত্রী গিয়েছিল। সুতরাং বাসে যাত্রী গিয়েছিল, যাওয়ার কথা ছিল 100 জন, 5 জন গেল না, তাহলে কতজন গেছে? 95 জন। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে, এক ব্যক্তি ব্যাংকে 4,000 টাকা জমা রেখে 4 বছর পর দেখতে পেল মুনাফা সহ ব্যাংকে 5,280 টাকা আছে। আর কত বছর পর সে ব্যাংকে 8,800 টাকা দেখতে পাবে? আচ্ছা, আমরা প্রথমে দেখি যে এখানে তার মূলধন দেয়া আছে
মূলধন হচ্ছে 4,000 টাকা। আমাদের মূলধন দেওয়া আছে কত? 4,000 টাকা। আচ্ছা, তাহলে 4 বছরের সুদ হয় কত? 4 বছরের সুদ হয়, সে কত টাকা দেখতে পাইছে? 5,280 টাকা। আমাদের মূলধন বাদ দেই, তাহলে সে সুদ হয়েছে হচ্ছে 1,280 টাকা। এই কয় টাকা সুদ হয়েছে কত বছরে? 4 বছরে। তো আমাদের এখানে মুনাফার হারটা আমরা নির্ণয় করি। মুনাফার হার মুনাফার হার নির্ণয় করতে হলে আমাদের উপরে আসবে ইন্টারেস্ট। তো আমাদের 1280, নিচে হচ্ছে মূলধন, বছর সংখ্যা আমরা 100 দ্বারা গুণ করে দিব, তাহলে হচ্ছে আমরা মুনাফার হারটা পেয়ে যাবো। কাটাকাটি করলে আমাদের মুনাফার হার আসে 8%। কাটাকাটি করলে আমাদের মুনাফার হার আসে কত? 8%। আচ্ছা, তাহলে আমরা দেখি যে প্রথম 4 বছর পরে ব্যাংকে আছে 5,280 টাকা। তারপরে এখন আমরা ধরে নিব, মনে করি এন আরো, এখানে একটা শব্দ দিতে হবে, আরো এন বছর পরে ব্যাংকে থাকবে, আরো এন বছর পরে ব্যাংকে থাকবে কত টাকা? 8,800 টাকা। আচ্ছা, তাহলে এক্ষেত্রে সুদ কত হবে? সুতরাং এক্ষেত্রে সুদ কত টাকা হবে? 8,800 বিয়োগ হচ্ছে আমাদের 5,280 টাকা। 5,280 টাকা। সুতরাং আমাদের এক্ষেত্রে সুদ আসবে হচ্ছে 3,520 টাকা। এক্ষেত্রে আমাদের সুদ আসবে কত? 3,520 টাকা। সুতরাং এখান থেকে আমরা জানি, এখানে আমরা একটা সূত্র আবার অ্যাপ্লাই করব। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান PNR। এন মানে কত? বছর। আপনারা এখানে সাইড নোট দিতে চাইলে দিতে পারেন। এখানে পি সমান হচ্ছে 4,000, এন সমান হচ্ছে বছর, আর আর সমান হচ্ছে মুনাফার হার 8%। এই আপনারা চাইলে এটা এভাবে দিতে পারেন। তো এখানে আমরা 4,000 টাকা বসাই। এন হচ্ছে আমাদের নাম্বার অফ দ্য ইয়ার্স, বছর সংখ্যা, আর আমাদের মুনাফার হার হচ্ছে 8%, 8/100। তো এখানে আমাদের মুনাফা ইন্টারেস্ট হচ্ছে কত? 3,520 টাকা। আমাদের 3,520 টাকা। তো কাটাকাটি করি আমরা এখানে, যদি কাটাকাটি করি 100 দ্বারা কাটাকাটি করলে আমাদের হবে হচ্ছে এখানে 40। তাহলে আমাদের 3,520 ভাগ হচ্ছে 40 আর গুণন হচ্ছে 80 সমান হচ্ছে এন। এখন এন সমান হচ্ছে আমাদের 11। কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আসবে কত? 11। তো উত্তর হচ্ছে 11 বছর। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো আরো 11 বছর পরে তারা ব্যাংকে হচ্ছে 8,800 টাকা দেখতে পাবে। আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 13। আমাদের 13 নম্বর প্রশ্নে বলা আছে ক, খ ও গ 2,800 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। ক ও খ এর মূলধন সমান, কিন্তু গ এর মূলধন 200 টাকা কম। মোট 560 টাকা লাভ হলে গ কত টাকা পাবে? আচ্ছা, তাহলে আমরা এখানে একটু ধরে নেই। ধরি ক এর মূলধন x টাকা। সুতরাং কি হবে? খ এর মূলধন x টাকা। আমাদের গ এর মূলধন কত হবে? 200 টাকা কম। এই, তাহলে এখন আমরা শর্ত মতে কি লিখতে পারি? তাদের তিনজনের টাকার পরিমাণ কত? এই তিনজনের টাকা যোগ করে দিলাম, টাকার পরিমাণ হচ্ছে 2,800 টাকা। তিনজনের টাকা পরিমাণ কত? 2,800 টাকা। বা এখানে আমরা পাইলাম 3x, এখানে 2,800 প্লাস হচ্ছে 200, বা x সমান হচ্ছে উপরে হয়ে গেল 3,000 ভাগ 3, সুতরাং 1,000। সুতরাং আমাদের x সমান আসলো কত? 1,000 টাকা। x সমান আসলো কত? 1,000 টাকা। এখন আমরা মূলধনের একটু রেশিও করি। মূলধন ক ইস্টু খ ইস্টু গ। সুতরাং ক এর কত? 1,000, খ এর কত? 1,000, গ এর কত? 1,000 বিয়োগ 200। এভাবে লিখতে পারি। তাহলে আমাদের এখানে থাকলো 1,000, 1,000, এখানে হয়ে গেল 800। এখানে হয়ে গেল কত? 800। এটাকে যদি আমরা 2 শূন্য বাদ দেই থাকবে 10, এখানে থাকবে 10, আমাদের পরবর্তীটা থাকবে হচ্ছে 8।
এখন যদি আমরা আবার এটাকে কমাই তাহলে এখানে 5 লিখতে পারি, এখানে 5 লিখতে পারি, আর এখানে 4 লিখতে পারি। এখন আমরা অনুপাতগুলোর একটু যোগফল বের করি। অনুপাতগুলোর যোগফল সমান 5 5 4, টোটাল হবে কত? 14। সুতরাং গ এর অংশ, গ পাবে কত? 14 4 অংশ, গ পাবে এত অংশ। তো এখন টোটাল লাভ হয়েছে কত? 560। 560 টাকার মধ্যে গ পাবে এই যে 560 গুণন হচ্ছে 4/14, এটা যদি কাটাকাটি করি 160 টাকা। তো আমাদের গ এর অংশ কত? 160 টাকা। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 14। আমাদের 14 নম্বর প্রশ্নে বলা আছে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 54 সেন্টিমিটার। এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা প্রথমে একটা রম্বস একটু আঁকার চেষ্টা করি। আমরা কি জানি রম্বস কাকে বলে? রম্বস হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহুই সমান কিন্তু কোনো কোণেই সমকোণ নয়, তাকে রম্বস বলে। তো 4টা বাহুই সমান, তো আমাদের পরিসীমা দেওয়া আছে 180, আর ক্ষুদ্রতম কর্ণটা দেওয়া আছে, এটা হচ্ছে বৃহত্তম কর্ণ। তো আমরা মনে করি এ বি সি ডি। তো আমরা লিখি, মনে করি এ বি সি ডি একটি রম্বস। মনে করি এ বি সি ডি হচ্ছে কি একটি রম্বস। আচ্ছা, তাহলে এখানে পরিসীমা দেওয়া আছে। সুতরাং পরিসীমা মানে কি? 4টা বাহুর যোগফল। পরিসীমা সমান হচ্ছে কত? 180 সেন্টিমিটার। তো এক বাহুর দৈর্ঘ্য কত? যেহেতু 4টা বাহুই সমান, সুতরাং আমরা এটাকে 4 দ্বারা ভাগ করব। তো আমাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আসবে হচ্ছে 45 সেন্টিমিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 45 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 45 45 45। এটাকে আমরা ধরি ও। আচ্ছা, ক্ষুদ্রতম কর্ণটা কত দেওয়া আছে? ক্ষুদ্রতম কর্ণটা দেওয়া আছে 54। তো আমরা একটু লিখে নেই, ক্ষুদ্রতম কর্ণ ডিবি সমান, আমরা এখানে লিখতে পারি কত? 54। সুতরাং ওডি সমান হচ্ছে ওবি সমান এই 54কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 27। কারণ আমরা কি জানি, আমাদের এখানে একটা সূত্র আছে যে আমরা জানি কোন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমান ভাগে ভাগ করে। মানে এ পাশের অংশ সমান, এ পাশের অংশ সমান, এ পাশের অংশ সমান, এ পাশের অংশ সমান। আর এই রম্বসের কর্ণদ্বয় যখন পরস্পরকে ভাগ করবে তখন এই প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটাও 90। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি। ত্রিভুজ এ ও বি। তো এই অংশটা যদি 27 হয়, আবার এই অংশটা 27, এটা পাইলাম 45। তো এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি কি 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আমরা জানি কি 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি স্কয়ার সমান এ ও স্কয়ার প্লাস হচ্ছে ও বি স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের এ বির মান কত? 45 স্কয়ার মাইনাস আমাদের বি ও বা ও বি এর মান কত? 27 স্কয়ার। আমাদের এই পাশে থেকে গেল কি এ ও স্কয়ার। তাহলে এটা করলে আমাদের কত আসবে? 45 কে যদি আমরা বর্গ করি থাকে হচ্ছে আমাদের 2025, 27 কে বর্গ করলে হচ্ছে 729, আর এই যে এ ও আছে এটাকে রুট ওভার দিয়ে দিই। সুতরাং হচ্ছে এ ও। তাহলে বা এ ও সমান হচ্ছে আমাদের 1296, তার হচ্ছে রুট ওভার, এটাকে রুট ওভার করলে আসে 36। সুতরাং আমাদের এ ও এর মান কত? 36। তো এখন আমরা কি লিখতে পারি? এ ও সমান হচ্ছে ও সি। সুতরাং এসি সমান কি হবে? এসি সমান হচ্ছে এও প্লাস হচ্ছে ওসি সমান হচ্ছে আমাদের 36 যোগ 36। তাহলে এসি সমান আমরা কত পাবো? 36 36 যোগ করি 72, 6 6 12 2 হাতে হচ্ছে 3 3 4 আগে 7। তাহলে আমাদের
এসি সমান হচ্ছে কি 72 সেন্টিমিটার। তো আমাদের বৃহত্তম কর্ণটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, এখানে লিখতে পারি। সুতরাং বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার। 72 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের ক্ষেত্রফল কত হবে? সুতরাং রম্বসের ক্ষেত্রফল আমরা কত লিখতে পারি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা 72 আর একটা আছে দেওয়া আছে আমাদের প্রশ্নে কত? 54। কাটাকাটি করেন, হবে হচ্ছে 1944 এখানে বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্নে বলা আছে যে দেওয়া আছে a সমান √3 প্লাস √2 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত? তো আমরা দেওয়া আছে দিয়ে একটু শুরু করব। আমাদের এখানে দেওয়া আছে a সমান হচ্ছে √3 প্লাস হচ্ছে √2, এটাকে আমরা 1 বাই করব, 1/a। তো এখানে আমরা লিখতে পারি √3 প্লাস হচ্ছে √2, √3 প্লাস √2, এখানে 1/a। এখন আমরা উভয় পাশে √3 মাইনাস √2 দ্বারা গুণ করব, √3 মাইনাস √2, √3 মাইনাস √2। তাহলে এখানে আমাদের কত হয়? √3 তার হোল স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার, উপরে হলো কত? √3 মাইনাস √2, উপরে হলো কত? √3 মাইনাস √2। তাহলে আমাদের থাকলো √3 মাইনাস √2 আর এখানে হয় 3 মাইনাস 2 সমান হচ্ছে √3 মাইনাস √2। সুতরাং এখানে আমরা 1/a সমান কি লিখতে পারি? √3 মাইনাস √2 লিখতে পারি। তাহলে আমরা যদি a প্লাস 1/a সমান লিখি, তাহলে আমরা লিখতে পারি √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। তো √2 কাটা যায়, থাকে আমাদের 2√3। আমাদের এই 2√3টা থাকলো। তাহলে আমরা a প্লাস 1/a এর মান পেয়ে গেলাম কত? 2√3। এখন হচ্ছে আমাদের এই যে মানটা বের করতে বলা হয়েছে, এটা একটু আমরা দেখব। সুতরাং a কিউব প্লাস 1/a কিউব এর মান কত? তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস 1/a তার হোল কিউব মাইনাস 3a 1/a ইন্টু a প্লাস 1/a, জাস্ট একটা সূত্র। তো আমরা a প্লাস 1/a এর মান কত পেলাম? এই যে দেখেন আপনারা, a প্লাস 1/a এর মান পাইছি আমরা কত? 2√3। এখন আমরা এই 2√3টা বসাবো, 2√3টা বসাই, হোল কিউব করি, মাইনাস হচ্ছে 3 ইন্টু 2√3। এই যে a প্লাস 1/a এর মান কত? 2√3। তাহলে এখানে আমাদের কত হয়? 8 ইন্টু 3√3 মাইনাস 3 দুগুণে 6√3, 3 8 হয় 24√3 মাইনাস হচ্ছে 6√3। তাহলে আমাদের থাকবে হচ্ছে 18√3। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।